আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মারুফ। আমি অন্যদের মতো আপনার ভূত.কমের অনেক বড় ভক্ত। বেশ কয়েক বছর হলো আপনার মুখে এই ভূতের ঘটনাগুলো শুনে আসছি। অনেক ভালো লাগে। আমি রাত দিন যখন একটু সময় পাই তখনই আপনার কণ্ঠে ঘটনাগুলো শুনি। এবার ঠিক করলাম অনেক তো শুনেছি, লিখে পাঠাই। ঘটনাটা অনেক আগে আমার এক বন্ধু রিফাতের মায়ের কাছে শুনেছিলাম। সেটাকে কিছু খণ্ডে বিভক্ত করেছি। প্রথম খণ্ড সাহস করে লিখে ফেললাম। আসলে ঘটনাটা অনেক বড় হওয়ায় এভাবে খণ্ডে খণ্ডে লেখা। আশা করব ঘটনাটা আপনার এবং শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমি বাকি খণ্ডগুলো লিখে পাঠাবো। এখানে ব্যবহৃত নামগুলো ছদ্ম, কারণ আমার বন্ধুর মা চান না আমি তাদের নাম পরিচয় দেই। গ্রামের নামটা সবার সামনে তুলে ধরি। ঘটনাটির জেলা সিরাজগঞ্জ, থানা শাহজাদপুর। চলুন শুরু করা যাক। এরপরে তিনি ঘটনার নাম দিয়েছেন অন্ধকারের দানব, কালিশ জিন। প্রথম খণ্ড। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছোট একটি গ্রামের। শাহজাদপুর শহরটি কোলাহলে মেতে থাকা এক প্রাণোচ্ছল শহর হলেও এই শহরে অবস্থিত এক ছোট গ্রামে বহমান গুমোট এক নীরবতা, যেখানে নীরবতাও ওর দাস। এ যেন এক দাসত্বপুরী। এখানে আধার নামার সাথে সাথে অন্ধকারের অতল গভীর থেকে বাতাসের মতো ভেসে আসে সেই নাম, অন্ধকারের দানব, কালিশ জিন। এখানকার অন্ধকার, এখানকার বাতাস সব যেন চিৎকার করে বলে ওর তাণ্ডবের কথা। যুগের সাথে হয়তো ওর আতঙ্কের কথা সবাই ভুলে গেছে, কিন্তু আজও এই গ্রামে সেই দানবের কথা উঠলে সেখানে বসবাসরত মুরব্বীদের মাঝে ভয়ের শিহরণ জাগে। নিছক আজ সে দানবের আতঙ্কের কথা বাচ্চাদের ভয় দেখানোর এক গল্প কাহিনী মাত্র। এই মাত্র ভাবাটাই ভুল। ভয়, ভয় যে কখনোই একটু বা মাত্র হয় না। ভয় হয় এক অনাগত বাচ্চার মতো। বাচ্চা যেমন তার মায়ের গর্ভে ছোট একটা রক্তদানা থেকে বেড়ে ওঠে এবং ধীরে ধীরে মানুষের রূপ নেয়, ভয়ও তেমনি ধীরে ধীরে বেড়ে ওঠে, ভয়ানক দানবের রূপ নেয়। কল্পনার নিকষ কালো আধারের বুক চিরে বাস্তব দুনিয়ার আলোকে অন্ধকারের কালো দুনিয়াতে রূপান্তরিত করতে আসে। তেমনি সেই ঘটনা যা বাচ্চাদের ভয় দেখানোর জন্য শোনানো হতো, তা যে এবার এক ভয়ানক রূপে আবারও গ্রামে ফিরে আসবে তা কেউ কখনো কল্পনাও করেনি। যা লোককাহিনী হয়ে অতীতের কোনো এক কোণে বিলীন হয়ে গিয়েছিল, তা বহু যুগ পরে কেন জানি না আবারও ফিরে এসেছে। আমরা অনেকেই ভেবে থাকি জিন, পিশাচ বা শয়তানের কোনো অস্তিত্বই বর্তমান যুগে নেই। কিন্তু কেউ কি এটা জানি, যুগের যতই পরিবর্তন আসুক না কেন এরা এদের অস্তিত্বের জানান প্রতি যুগেই দিয়ে থাকে। যখন সন্ধ্যার কালো ছায়া সূর্যের আলোকে গ্রাস করে তখন নেমে আসে ঘন কালো রাত। সেই অন্ধকারের দানব ঠিক এমনই ঘন কালো আধার নিয়ে আসে এই গ্রামে বসবাসরত এক পরিবারের ওপর, যা অকল্পনীয়। আর এই পরিবারকে নরকের থেকেও ভয়ানক যন্ত্রণা দেওয়ার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ২০ বছর আগে। তো চলুন ঘটনাটি রিফাতের মায়ের ভাষায় শুনি। সালটা ২০০৩-এর মাঝামাঝির শেষ। রিফাতের জন্মের ১ বছর পূর্ণের কয়েকদিন পরের ঘটনা। আমি রিফাতকে প্রতিদিনের মতো ঘুম পাড়িয়ে আমার রুমে শুইয়ে দিয়ে আমার মায়ের ঘরে গিয়ে বসি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে মার মন ও শরীর কোনোটাই ভালো থাকে না। তাই তখন থেকে আমি ও আমার পরিবার মার বাড়িতেই থাকি। এমনকি রিফাতের জন্মও তার নানার বাড়িতেই হয়েছে। সেদিনও মার কাছে বসে আছি, হঠাৎ রিফাতের কান্নার আওয়াজ শুনি। আমি আর মা দৌড়ে যাই সেখানে। এর আগে রিফাতের এমন কান্না কখনো শুনিনি। আমি কাছে গিয়ে ওকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে চুপ করাতে চাচ্ছি, কিন্তু রিফাত চুপই হচ্ছে না। এর মধ্যে মা একটা ব্যাপার খেয়াল করলো যে রিফাত যেখানে শুয়েছিল তার পাশের চাদরটাতে কালচে রঙের সামান্য কি যেন লেগে আছে। সেই সাথে রিফাত একাধারে জানালার দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। মনে হচ্ছে কি যেন দেখে রিফাত ভয় পাচ্ছে।
জানলার ওই পাশেই তো ছোট এক উঠোন, যার কিছু অংশ ভেঙে খালে চলে গেছে। তাহলে ওখানে এমন কি দেখলো? এখানে বলে রাখি, রিফাতের এই নানার বাড়িটা একটা পুকুরের ওপর বানানো। এই বাড়ির পাশ দিয়ে একটা পুকুর বয়ে চলে গেছে। এই পুকুরকে ঘিরে অনেক রহস্যময়, ভয়ানক ও লোমহর্ষক ঘটনাও রয়েছে। এই পুকুরকে দিনের বেলা দেখতে যতটা শান্ত মনে হয়, রাতে তার চেয়েও বেশি ভয়ানক এবং জীবন্ত লাগে। দেখে মনে হয় এটা এক অশরীরীদের বাসস্থান। আমার মা এ সম্পর্কে অনেক কিছুই জানেন। মা আর বেশি না ভেবে আমাকে বলল রিফাতকে ওই ঘর থেকে তার ঘরে নিতে। আমি ওকে নিয়ে আমার মার ঘরে যাই এবং ওখানে গিয়ে মায়ের কোলে ওকে দেই। ওকে কোলে নিয়ে কিছু দোয়া পড়ে ওর গা বন্ধ করে দিল। এসব দেখে আমি জিজ্ঞাসা করলে মা বলে যে তার রিফাতের সাথে এমন করার কারণ। এদিকে রিফাতও শান্ত হয়ে গেল। এটা দেখে এটুকু বুঝলাম যে মার বলা কথা হয়তো ঠিক। রিফাত হয়তো আসলেও কোনো কিছু দেখে ভয় পেয়েছিল। মা তখন রিফাতের গা বন্ধ করে দিচ্ছিল এবং বাম কাঁধের কিছু অংশে লালচে কালো দাগ হয়েছিল, আর ওখানে একটা ত্রিভুজ আঁকা ছিল এবং ভেতরে একটা চোখের মতো জিনিসও ছিল, আবছা আবছা। জিনিসটা আমাকেও দেখায়, কিন্তু এটাতে আমি তেমন একটা গুরুত্ব দেইনি, যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমরা ভাবতেও পারিনি যে রিফাত আসলে কি দেখেছিল এবং রিফাতের সাথে আগামীতে কি হতে চলেছে এবং রিফাতের ওপরে কার নজর পড়েছে। রাত তখন প্রায় 2টোর মতো। রিফাতকে নিয়ে আমি আর ওর বাবা শুয়েছিলাম। তখন আমার ঘুম ভেঙে যায়। রিফাতের অনুপস্থিতিতে আমি চমকে উঠে বসলাম। দেখি রিফাত আমার পায়ের কাছে বসে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর মধ্যে কোনো নড়াচড়া নেই। একাধারে ও জানালার দিকে তাকিয়ে আছে। আর একটা বিষয় দেখলাম, জানালার পাল্লা খোলা এবং ওখানে 2টো চোখ, যা দেখতে রক্তের তলার মতো, যার দিকে রিফাত তাকিয়ে আছে। ভয়ে কেঁপে উঠলাম এবং রিফাতকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিলাম। তখনও ওই চোখ 2টো তাকিয়েই আছে আমাদের দিকে, তবে এবার চোখ 2টো বুঝিয়ে দিচ্ছিল সে রেগে আছে। সাথে একটা ফোঁস আওয়াজ। এই আওয়াজটা একটু খেয়াল করতেই মনে হলো আমার বুকে লেগে থাকা রিফাতের থেকে আসছে। আমি যেই না ওকে বুক থেকে সরাই, ওর মুখের দিকে তাকাই, তখন রিফাত বলে উঠল, তুই এমন কেন করলি? আমি তো খেলছি রিফাতের সাথে। মনে হচ্ছিল ওই অবয়বটা জানলার বাইরে দাঁড়িয়ে আছে এবং রিফাতের মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছে। এমন কথা 1 বছরের বাচ্চার মুখ থেকে শুনে আর জানালাতে ওই চোখ 2টো দেখে আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। ভাবুন তো, অন্ধকার ঘরে আপনি শুয়ে আছেন, মাঝরাতে আপনার ঘুম ভেঙেছে, আপনি দেখলেন আপনার ঘরের জানালা খোলা এবং সেখানে শুধু অন্ধকার। সেই অন্ধকারে 2টো রক্তচক্ষু জল করছে এবং 1 বছরের বাচ্চা যে ঠিকমতো বসতেও পারে না, সে আপনাকে হুমকি দিচ্ছে। আমার চিৎকারে ওর বাবা উঠে পড়ল। আমাকে বলতে লাগলো কি হয়েছে। আমি যেই না জানালার দিকে হাত তুলে দেখাতে গেলাম যে ওখানে কেউ আছে, তখন অবাক হয়ে তাকিয়ে থাকলাম। একটু আগেও দেখেছিলাম জানালা খোলা, এখন বন্ধ কিভাবে? এদিকে রিফাতও দেখি ঘুমিয়ে আছে। কি হচ্ছে আমার সাথে? বুঝে ওঠার আগেই বাবা বলল, কই, কোথাও তো কিছু নেই। তাকে সব বললাম, কিন্তু রিফাতের বাবা বলল, এখানে কিছু নেই, সবই তোমার মনের ভুল, বাদ দাও, শুয়ে পড়ো। সব বাদ দিয়ে আমি শুতেই যাব। এর মধ্যে আচমকা আমাদের চালের ওপর থেকে কাকের আওয়াজ আসা শুরু করলো। সে সাথে রিফাত কেঁপে কেঁপে উঠে কান্না শুরু করলো। আমি এর মধ্যে অনুভব করলাম রুমটা কেমন যেন ভ্যাপসা গরম এবং গন্ধে ভরে উঠেছে। আমি ওর বাবাকে বলি, ঘরটা কেমন ভ্যাপসা গরম, অথচ শীতকাল তখন। এদিকে রিফাতের নানি ছুটে চলে এসেছে। আমি তাকে সব কথা বলতে সে অবাক হয়ে বলল, কই, আমি তো কোনো গরম অনুভব করছি না। এ কি, আসলেই তো, কোথায় গন্ধ, কোথায় গরম? আমি মাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম এবং রিফাতের বাবাকে বলতে বলি যে তুমিও তো অনুভব করেছিলে সব কিছুই, তাহলে মাকে বলো। কিন্তু রিফাতের বাবা এগুলোকে মনের ভুল বলে শুয়ে পড়তে বলে সবাইকে। রিফাতের নানিও আমাকে বেশিক্ষণ আর কথা বাড়াতে না দিয়ে যাওয়ার আগে বলে দোয়া পড়ে শুতে।
আমি তাই করলাম। এর কিছুক্ষণ পর একটা ব্যাপার খেয়াল করলাম, এবার চালের ওপর কেউ হাঁটছে এবং সেই সাথে ফোঁস ফোঁস একটা আওয়াজ। গা ভার হতে লাগলো। জানি না কতক্ষণ এই শব্দ শুনেছি, আর এভাবেই একটা সময়ে ভয়ে ভয়ে রিফাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে মাকে আবারও বললাম সব কথা। এবার সে একটু ভাবনায় পড়ে গেল। হঠাৎ সে বলে ওঠে, হতেও পারে তাহলে ওকে তোর দাদি অর্থাৎ বুলিকে দিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসতে হবে। কোনো বিপদ হলো কি না? ছোট থেকেই রিফাতকে তিনি ভালোবাসতেন। তিনি অল্প বিস্তর ঝাড়ফুঁক জানতেন, কারণ তার সাথে জিন আছে। যাই হোক, দাদিকে দেখানো হলো। তাকে বলেছিলাম গত সন্ধ্যা থেকে রিফাত খুব কান্না করছে এবং মনে হচ্ছে ও কিছু দেখে ভয় পাচ্ছে, একটু ঝেড়ে দাও তো। মা যদিও ঝেড়ে দিয়েছিল, তবুও তোমার কাছে আনা একটু ভালো করে ঝেড়ে দিতে। মাও দাদিকে বলল একই কথা। দাদি ঝাড়ফুঁক করার সময় রিফাতকে কোলে তোলে এবং তখন তার নজরটা রিফাতের কাঁধে থাকা ওই চিহ্নটার দিকে যায়। দেখার সাথে সাথে সে আমাকে এবং আমার মাকে সেটা দেখায়। আমাকে বলে, এই চিহ্নটা ওর কাঁধে কিভাবে আর কবে থেকে এসেছে? আমি আর মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। আমরা পুরোই অবাক। এটা কি হতে পারে? আমরা যেটাকে কিছু না ভেবে গুরুত্ব দেইনি, সেটা আজ এক রাতের ব্যবধানে এই পর্যায়ে। দাদি আবারও বলে উঠল, কিরে কি হলো বল। আমার কাছে উত্তর না পেয়ে সে বলল, রুমের মা তুমিই বলো কিভাবে হলো এটা। মা বলল, ঘটনাটা গতকালকের, যখন প্রথম রিফাত কান্না করেছিল কিছু একটা দেখে। সেদিন রিফাত যখন কান্না করছিল, ওর কান্না দেখে আমি সন্দেহ করেছিলাম যে খারাপ কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি তখনই কাঁধে এই চিহ্নটা দেখি, কিন্তু আজব করা বিষয় হলো তখন তা তো স্পষ্ট ছিল না। এত স্পষ্ট হলো কখন, কিভাবে? আমরা এটাকে কোনো গুরুত্বই দেইনি। সে বলল, আচ্ছা আমি ঝাড়ফুঁক করে দিলাম, এখন আর কিছু না হওয়ারই কথা, তবে দেখা যাক, আল্লাহ ভরসা। দাদিও বুঝতে পারেনি সামনে রিফাতের জন্য কি অপেক্ষা করছে। তবে আমাদের মুখ থেকে সব শোনার পর আমার দাদির মুখে এক অজানা দুশ্চিন্তার বলিরেখা নেমে আসে, কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই ঝাড়ফুঁকের পর তেমন আর কিছু হয়নি, সব শান্তই ছিল। রিফাতের ভয়ানকভাবে কান্না করা প্রায় থেমে গেছে। আমরা এখন চিন্তামুক্ত। হঠাৎ তৃতীয় দিনের মাথায় খবর এলো দাদি নাকি খুব অসুস্থ। সে নাকি দুদিন আগেই তাদের বাসার ছাদ থেকে পড়ে গেছে। এটা শুনে আমরা সবাই দাদিকে দেখতে যাই। গিয়ে দেখি তার মাথায় ব্যান্ডেজ, গলায় পট্টি। দাদি কথাটাও বলতে পারছে না ভালো করে। দাদি আমাদের দেখে হঠাৎ অস্থির হতে লাগলো, বিশেষ করে রিফাতকে দেখে। মনে হলো রিফাতকে নিয়ে কিছু বলতে চাচ্ছে। আমি লিপিকে অর্থাৎ দাদির মেয়েকে বললাম, ফুপু এটা কিভাবে হলো? লিপি ফুপু আমাকে বলতে শুরু করলো, দুদিন আগে যখন তোমরা রিফাতকে নিয়ে ঝাড়ফুঁক করাতে আসলে, তারপর থেকে মায়ের মুখে এক প্রকার চিন্তার ছাপ লক্ষ্য করছিলাম আমি। কারণ জানতে চাইলে মা কিছু না বলে প্রায় ঘন্টা খানিকের জন্য তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে, তার সাথে থাকা জিনদের সাথে কথা বলে। এরপর সে হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। আবারও জানতে চাইলে মা কিছু বলে না, শুধু এটুকুই বলে, রিফাতের অনেক বড় বিপদ, সাবধান হতে হবে ওদের। পুরো কথা বলে না, শুধু একটাই জেদ ধরে বসে রইল, সে এখন তোমাদের বাড়ি যাবে। অস্থির হয়ে উঠল তোমাদের বাড়ি যাওয়ার জন্য। আমি বললাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, কালকে নিয়ে যাব। কথা শেষ করে আমি মায়ের জন্য অজুর পানি আনতে গেছি, কারণ ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। এর মধ্যে শুনি মায়ের এক ভয়ানক চিৎকার। আমি দৌড়ে বাইরে এসে দেখি মাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম ওখানে মা নেই। আমি মা মা করে ডাকছি আর প্রতিটা রুম খুঁজছি। এদিকে বাড়িতে ভাইও নেই, আমি একা, মাকেও খুঁজে পাচ্ছি না। চিন্তা ও ভয়ে যখন আমি বিভোর, হঠাৎ শুনতে পাই গোঙানির আওয়াজ। আমি এক প্রকার ভয়ে ভয়ে আওয়াজটাকে অনুসরণ করে বাইরে এসে দেখি মা মেইন গেটের সামনে পড়ে আছে আর গোঙাচ্ছে। তাকে তাড়াতাড়ি করে তুলে আনতে গেলাম। তাকে তোলার সময় সে আমাদের বাড়ির ছাদের দিকে ইশারা করতে লাগলো। তার ইশারাকে অনুসরণ করতেই আমার মনে হলো আমি এক প্রকার কালো ধোঁয়ার মতো কোনো বাচ্চার অবয়বকে দৌড়ে ছাদের ওপাশে চলে যেতে দেখলাম। ব্যাপারটা এত তাড়াতাড়ি হলো যে বুঝতেই পারছিলাম না কি হলো। এদিকে মায়ের এই অবস্থা। সব বাদ দিয়ে আমি মাকে ঘরে নিয়ে এলাম। তখন থেকে এখন পর্যন্ত অবস্থা এমন। তবে
একটা কথা শুনে অবাক হবি যে কেউ মাকে মারার চেষ্টা করছে, কারণ মায়ের গলায় কালচে চিহ্ন পাওয়া গেছে, যেমনটা কেউ কারো গলা চাপলে হয়। আরো জানলে অবাক হবি যে হাতে ছাপটা ছিল একটা বাচ্চার। আমি বললাম, কিভাবে সম্ভব? একটা বাচ্চা কিভাবে দাদিকে গলা টিপবে? ফুপু বলল, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু যখন ডাক্তার বলল মায়ের গলাটা শক্ত করে চেপে ধরা হয়েছিল, গলার রক্ত শিরাগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার কি মনে হলো জানিস? ব্যাপারটা স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে ব্যাপারটা খুবই জটিল এবং তোর ছেলের সাথে এর যোগসূত্র থাকতে পারে। আমি বললাম, কিভাবে? আমার তো মনে হয় মায়ের সাথে যে জিনগুলো আছে এটা তাদের কাজ। ফুপু বলল, না রে, আমার মায়ের সাথের গুলো না। মানলাম তারা মায়ের উপরে ক্ষেপে আছে, কিন্তু এভাবে তারা আঘাত করবে না। আর তোরা তো জানিসই ওদের অনেক নিয়ম কানুন আছে যেগুলো মা পালন করতে পারবে না, আর সে কারণেই তাকে কবিরাজির ক্ষমতা দেয়া হয়নি। তবুও তারা সাথে থাকায় মা ছোটখাটো ঝাড়ফুঁক করে আর ছোট বড় বিপদের আভাসও পায়। আর এবার যে ইঙ্গিত পেয়েছে, আমার মনে হয় বিপদটা ছোটখাটো নয়, কারণ এই বিপদটা টের পাওয়ার পর থেকেই মা অস্থির হয়ে উঠেছিল। আমার মনে হয় কেউ তো আছে যে বাধা দিচ্ছে তোদের সাহায্য করতে। কেউ চাইছে মা সাহায্য না করুক। নিজেদের খেয়াল রাখ আর ভালো কবিরাজ দেখা। আমার মনে হয় না এটা স্বাভাবিক কিছু। মা কথা বলতে পারছে না যে শুনবো কি হয়েছে। এতক্ষণে ফুপু যা বলল আমার মাও সব শুনল। তারপর মা ফুপুকে বলল, তুই যা আশঙ্কা করছিস তা যদি সত্যি হয় তাহলে কিছু একটা কর, ভালো একটা কবিরাজের সন্ধান দে। ফুপু বলল, সেভাবে তো কাউকে চিনি না, তবে গ্রামের একজন আছে, তার পরিবার নাই, কবিরাজি করে সে, তার দ্বারা অনেকেই উপকার পেয়েছে। আচ্ছা দেখি, আমি খোঁজ নিয়ে জানাবো। এরপর আমরা বাড়ি চলে আসি। রিফাত সারাদিন ভালোই ছিল। ওকে বিকেলের দিকে ঘুম পাড়িয়ে আমি কাজ করছিলাম। হঠাৎ সন্ধ্যা নামার সাথে সাথে আমার কানে ভেসে এলো রিফাতের কান্নার আওয়াজ। মা বলল, যা দেখ, ঘুম থেকে উঠেছে তাই কান্না করছে, হয়তো নিয়ে আয় ওকে আমার কাছে। বললাম, ঠিক আছে, আমি আনছি। ওকে আনার জন্য আমার রুমের কাছাকাছি আসতেই শুনি রিফাত হাসছে, যেন কারোর সাথে খেলছে। আমি এটা শুনেই ফুপুর বলা কথাগুলো মনে করতে থাকি। আমি এক প্রকার ভয়েই রুমের দরজাটা হালকা করে খুলে দেখলাম। যা দেখলাম তাতে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি দেখি রিফাত দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে, হাতে খেলনা নিয়ে খেলছে, আর ওর সামনে ওয়ালের দিকে তাকিয়ে হাসছে। ওই ওয়ালে ছিল ভয়ানক এক ছায়া মূর্তি। হে কি, কোথায় ওর শরীর? এ তো দেখি একটা শুধু ছায়া, আর সেই পরিচিত ভয়ানক রক্তচক্ষু। এটা দেখে আমার শরীর ওখানেই জমে গেছে। আমি নিজেকে না পারছি নাড়াতে, না পারছি মাকে ডাকতে। এর মধ্যে রিফাত বলে উঠল যে, কি রুমি, ওখানে কেন? সে তো আমার ছেলে নয়। রিফাতের চোখের সাদা অংশটা কোথায়? পুরোটাই কালো হয়ে গেছে। কি বিচ্ছিরিভাবে হাসছে। আমি চিৎকার দিয়ে উঠি এবং জ্ঞান হারাই। বাকিটা আমার মা আমাকে বলেছিল। তোর জ্ঞান হারাবার পর আমি ওই ঘরে যাই কি হয়েছে সেটা দেখতে। তখন রিফাতও ঠিক আমারই কণ্ঠে আমি যা বললাম তাই বলে উঠল। কিভাবে সম্ভব? একে তো এখনো ঠিক করে কথা বলতে শেখেনি, তার উপর ও ঠিক আমার মতো করে কথা বলছে কিভাবে? আমি তোকে রেখে ওর কাছে এগিয়ে যাই, জিজ্ঞেস করি কি হয়েছে ওর, কোলে নিতে চাই। হে কি, রিফাতকে উঠাতে পারছি না কেন? আমি ওকে টেনেও বিছানা থেকে তুলতে পারছি না। মনে হচ্ছে এটা আমাদের রিফাত নয়, এ যেন এক ভারী পাথর। তখন রিফাত বলে উঠল, কি, তুলতে পারছো না আমাকে? হাসতে লাগলো সে। আমি এবার সত্যি সত্যি ভয় পাই। হে কি, এটা যে আমাদের রিফাত হতেই পারে না। ও হাসিটা থামিয়ে আমার দিকে তাকায়। ভীষণ অন্যরকম লাগছে ওকে। আমি ভয় পেয়ে 2-1 কদম পিছিয়ে যাই। দৃশ্যটা যেমন অবাক করার মতো ছিল, তেমনি শরীর হিম করে দিয়েছিল আমার। এক পলকে সে আমার কাছে আসে। আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলি। কোনো সারা শব্দ নেই দেখে আমি চোখটা খুলি, দেখে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আমার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পাই। আমি থমকে যাই। তখন এক ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠ আমাকে কিছু একটা বলে। এবার আমি বলে উঠি, কে তুই? আর
আমার নাতি রিফাত কই? এবার ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। যেই না আমি সামনে তাকাই, অমনি ওই রিফাত রূপী অবয়বটা আমার সামনে চলে আসে। আমি ওখানেই থমকে যাই। ওর মুখ আমার কানের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে, জানতে চাস আমি কে? এরপর সে আমার গলা টিপে ধরে। হঠাৎ মনে হলো ঝড়ের বেগে কোনো উজ্জ্বল আলোর কুণ্ডলি এসে ওই ছায়া মূর্তিটার উপরে ঝাঁপিয়ে পড়ল আর ওই অশরীরীকে ঠেলে জানালার বাইরে নিয়ে গেল। হঠাৎ রুমের পরিবেশটা গরম থেকে স্বাভাবিক হয়ে গেল। আমার হুঁশ ফিরল। নিজেকে সামলে নিয়ে আমি উঠে বসলাম। দেখি রিফাত মেঝেতে পড়ে আছে। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছিল, তবু আমি ভয়ে ভয়ে রিফাতের কাছে যাই। ওকে নাড়াতে গিয়ে দেখি ও জ্ঞান হারিয়েছে। তুইও জ্ঞান হারিয়েছিস। আগে রিফাতকে বিছানায় রেখে তারপরে তোর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাই। আমি আমার সাথে হওয়া সবকিছু মাকে বললাম। এদিকে বাড়িতে কেউ নেই, আবার রিফাতের বাবাও বাইরে গেছে। আমি তাকে ফোন করে বাসায় আসতে বললাম। রিফাতের বাবা আসলে তাকে আবারও সব খুলে বললাম। সে রিফাতকে একবার দেখে বলল, ওই ও তো ঘুমোচ্ছে, এসব মনের ভুল, এতটুকু বাচ্চা এগুলো কিভাবে করবে? আমার মা তাকে বলল, ওটা রিফাত ছিল না, আমাদের ব্যবস্থা নিতে হবে বড় বিপদ ঘটার আগেই। রিফাতের বাবা বলে ওঠে, আম্মা, আপনিও এসব বলছেন? আপনার মেয়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনিও দেখেন এসব কিছুই না, বাদ দিন তো। আর যদি খারাপ কিছু সত্যি হয়ে থাকে, আমি আছি না, চিন্তা করবে না, দরকার হলে বোতলবন্দি করব। সবাইকে হাসাবার চেষ্টা করলো সে। মা বলল, এসব বলো না, আমি দেখেছি ওকে, ওর ছায়াটা এত ভয়ানক ছিল। তবুও রিফাতের বাবা কথাটা গায়ে লাগায়নি, যেটা সে পরে বুঝতে পারল যেদিন আর কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি। সেদিন রাতে আমরা সবাই খেয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমের মাঝেই কারো শরীরের স্পর্শ আমার পায়ে লাগায় আমি চমকে উঠে পড়লাম। এমনিতেই কয়েকদিন হলো বাড়িতে যেসব ভয়ানক ঘটনা ঘটছে তাতে একটু আওয়াজ হলেও আমার ভয় লাগে। কারো সংস্পর্শে ঘুম ভাঙতে আমি উঠে দেখি অন্ধকারে কালো একটা অবয়ব বসে আছে। আমি চিৎকার দিয়ে উঠি। অবয়বটা বলে ওঠে, আমি রিফাতের বাবা। এটা বলে বেড সুইচটা অন করে। আমি যেন প্রাণ ফিরে পাই, কিন্তু তাকে দেখে অনেকটা ভীতু আর অস্থির চিত্তের মনে হচ্ছিল। শীতেও সে ঘামছে। জানতে চাইলে রিফাতের বাবা বলল, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়। ভালোভাবে শুনে দেখি কেউ বাবা বাবা বলে ডাকছে। মনে হলো রিফাতের গলা। পাশে হাত দিয়ে দেখি রিফাত আমার পাশে নেই। এই দেখে আমি তোমায় ডাকতে যাব, কিন্তু তুমি উঠছিলেই না। আমি রিফাতকে খুঁজতে শুরু করি। দরজা বন্ধ আছে ভেতর থেকে। আম্মা বলে ডাকবো, এর মধ্যে আবারও শুনতে পাই সেই ডাক। তবে এবার সেই ডাকে এক করুণ আর্তনাদ। বারবার একটা আওয়াজই আমার কানে বাজছিল, বাবা। কেমন এক ঘোরের মধ্যে চলে যাই আর সেই ডাকের মোহে সাড়া দেই আমি। আমার মনে হচ্ছিল রিফাত আমায় ডাকছে। হঠাৎ কিছুটা হোঁচট খেয়ে আমার হুঁশ ফেরে। আমি তখন বুঝতে পারি যে আমি আমাদের ঘরের পেছনের দিকটায় আছি। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি, এখানে কিভাবে এলাম? আমি তো রিফাতকে খুঁজছিলাম। কিছু বুঝে উঠতে না পেরে আমি ফিরে আসতে যাব, তখন আমার মনে হলো আমার পেছন থেকে কেউ হেঁটে যাচ্ছে। আমি থেমে যাই, পেছনে ফিরে তাকাই, কেউ নেই। সব মনের ভুল ভেবে আবারও ঘরের দিকে হাঁটা দেই। এবার পেছন থেকে সেই বাবা ডাকটা আবারও কানে বাজে, ফ্যাঁস ফ্যাঁসে করুণ কণ্ঠ, কান্না মিশ্রিত। আমি পেছনে ঘুরে তাকাই, তবে এবার সে সাথে বলে উঠি, কে ডাকে? রিফাত। হঠাৎ সামনের অন্ধকারের ভেতর থেকে কারো আওয়াজ ভেসে উঠল, বাবা। আমি বললাম, কে ডাকছে আমাকে? সামনে এসো। আবার সেই ডাকটা শুনি। এবার ভালো করে খেয়াল করে বুঝতে পারলাম ডাকটা অন্ধকারে থাকা ওই আম গাছটার ভেতর থেকে আসছে। আমি বলি, কে কে ওখানে? এটা বলতেই লক্ষ্য করলাম আম গাছটার পেছন থেকে ছোট একটা হাত বের হলো। দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চার হাত ওটা, কিন্তু অন্ধকার হওয়ায় ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি করব। এরপর আমি আবারও বলি, কে ওখানে? দেখি কেউ মাথা বের করলো। আমাকে দেখে বাচ্চাটা হাসছে। আমি এক প্রকার ভয়ে ভয়ে বললাম, কে তুমি? ওখানে কি করছো? এটা বলতে এই বাচ্চাটা বলল, বাবা, কাছে এসো। আমি বললাম, তুমি এসো আমার কাছে। এটা বলতেই বাচ্চা অবয়বটা বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। তখন বুঝতে পারলাম সে আমার ছেলে রিফাত।
আমি বলে উঠলাম, বাবা তুমি এখানে কি করছো একা একা? আমি ভুলেই গেছি যে আমার ছেলে তো কথাই শেখেনি, হাঁটা তো দূরের কথা। সেখানে এই বাচ্চাটা বড় মানুষের মতো আচরণ করছে। বাচ্চারূপী অবয়বটা আমার সাথে কথা বলে উঠল, আসো বাবা, আসো আমার কাছে। আমি আবারও কোন মোহে ওর কাছে ছুটে যাচ্ছিলাম। হঠাৎ আমার গায়ে একটা ঠান্ডা দমকা হাওয়া লাগলো, আর তারপরে আমার হুঁশ ফিরল। আমি দেখি আমি আম গাছটার একদম কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু সেখানে তো কেউ নেই। এর মধ্যে শুনতে পাই ধস্তাধস্তির আওয়াজ। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি আওয়াজটা আসছে পুকুর থেকে। এবার পুকুর পাড়ের দিকে ভালো করে তাকালে আমি দেখতে পাই সেই বাচ্চা অবয়বটা অদৃশ্য কারো সাথে ধস্তাধস্তি করছে। আমি ভয় পেয়ে যাই, আরো ভয় পাই এটা দেখে যে বাচ্চা অবয়বটা ধস্তাধস্তি করছে সে একদম আমার ছেলের মতো নয়, এ তো এক দানব। আমি এসব দেখে পালাতে চাইছি, কিন্তু কেন জানি না আমার পা নড়ছেই না। এর মধ্যে দেখি অবয়বটা পানিতে ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ পুরো পরিবেশটা হালকা ও শান্ত হয়ে গেল। আমি নিজেকে হালকা মনে করতে লাগলাম, দেখি নিজেকে নড়াতে পারছি না। আমি আর দেরি না করে ওখান থেকে পালাতে লাগলাম, কিন্তু এর মধ্যে হঠাৎ পেছন থেকে আবারও সেই ডাক শুনলাম, বাবা। এটা শুনে আমার পা থমকে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। আমি থেমে যাই, বোঝার চেষ্টা করে কে ডাকছে আমাকে। এক পা দুই পা করে আবারও এগিয়ে যাই সেই গাছের দিকে। যখন আমি গাছের নিচে গেলাম দেখলাম কেউ নেই। ফেরার জন্য পা বাড়াবো, তখন আমার ঘাড়ে আঠালো কিছু একটা পড়ল। হাত দিয়ে দেখি তরল এক পদার্থ